সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন মোংলা বন্দর এর ইতিহাস, গুরুত্ব বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এই কন্টেন্টে আপনাদেরকে জানাচ্ছি মোংলা বন্দরের গুরুত্ব নিয়ে, এবং এই শেষের দিকে থাকবে এই বন্দরকে আধুনিক করার জন্য আর কি কি প্রয়োজন সেটি নিয়ে আমরা কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বলে আশা করি। আন্তর্জাতিক রুট হিসাবে মোংলা বন্দরের গুরুত্ব এতটাই যে মোংলা বন্দরের এই গুরুত্ব অনুধাবন করে ইতোমধ্যে প্রতিবেশী রাষ্ট্র ভারত এখানে ইনভেস্ট করে তাদের অর্থায়নে ইতিমধ্যে রূপসা সেতুর পাশাপাশি আরেকটি রেল সেতু নির্মাণ করেছে, এবং সেই সেতুর সাথে একেবারে সরাসরি মোংলায় গিয়ে রেল যোগাযোগ স্থাপন করেছে, যেটি চলে গেছে একেবারে বেনাপোল বর্ডার হয়ে কলকাতায়। অর্থাৎ মোংলার থেকে জাহাজ থেকে কন্টেনারটা নামার পরে ওই কন্টেনারটা সরাসরি রেলে তুলে দেওয়া হচ্ছে এবং সেটা টেনে নিয়ে চলে যাচ্ছে ভারতের উপর দিয়ে নেপাল, ভুটান আর ভারতের যে অঙ্গরাজ্যগুলো আছে সেভেন সিস্টার্স এখানে চলে যাচ্ছে। তাহলে তাদের ওখানে যেহেতু নৌবন্দর নেই, তাদের এখানে এইটা যাওয়ার ফলে আমাদের এখান থেকে কিন্তু আমরা বিরাট একটা সুযোগ পাচ্ছি। সেটি হচ্ছে এই রপ্তানিগুলো, আমাদের দেশের পণ্যগুলো কিন্তু এখানে রপ্তানি করা সম্ভব এই রুট দিয়ে, এই নৌপথে। পাশাপাশি অল্প সময় চলে যাচ্ছে, যেখানে সমুদ্র পথে গেলে 10 দিন সময় লাগে বা 7 দিন সময় লাগে, সেখানে রেল পথে গেলে 1 দিন সময়ের মধ্যে হয়ে যায় বা 2 দিন সময় লাগে। এবং এর ফলে বাংলাদেশ সরকার কিন্তু প্রচুর রাজস্ব পাচ্ছে, বেনিফিটেড হচ্ছে। এই যে গুরুত্বটা, এই গুরুত্বটা উপলব্ধি করে আমরা একটা উপকূলীয় নৌ চুক্তি হয়েছে আমাদের সাথে, ভারতের সাথে এবং থাইল্যান্ডের সাথে। দেখুন, থাইল্যান্ড কিন্তু একটা তাদের এক সমুদ্র উপকূল আছে, তারপরও তারা আমাদের সাথে চুক্তি করেছে। কারণ থাইল্যান্ডের পার্শ্ববর্তী যে দেশগুলো, যেসব দেশগুলোতে সমুদ্র বন্দর নেই, তাদের সাথে বাণিজ্য সংযোগ স্থাপন করার জন্য এই স্থাপনের মাধ্যমে কি হলো, আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের সাথে কিন্তু আমাদের একটা রুট তৈরি হয়ে গেছে, রেল রুট, রোড রুট মানে সড়ক পথ, রেলপথ এবং নৌপথ। তাহলে মোংলা বন্দরটা শুধু মোংলা বন্দর আমাদের দেশের বন্দর না, মোংলা বন্দর আন্তর্জাতিক একটা সিপোর্ট, ইন্টারন্যাশনাল সিপোর্ট। মোংলা ছিল আগে একটা ছোট একটা অ্যাঙ্কারেজ পোর্ট, সেটি হচ্ছে মোংলা মানে চালনা অ্যাঙ্কারেজ পোর্ট, সেটা হচ্ছে মোংলা বন্দর, আমাদের বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর। এখন শুধু আমাদের বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর না, মোংলাটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিপোর্ট, যেখান থেকে সারা বিশ্বে পণ্য সহজে আসতে পারে, এখান থেকে যেতেও পারে। তাহলে এই যে আমাদের যে গুরুত্ব, এই গুরুত্ব অনুধাবন করে আমাদের এই মোংলা বন্দরের সাথে খুলনা অঞ্চল এবং ঢাকা অঞ্চলে যাওয়ার জন্য যে সড়ক পথ, তার জন্য জরুরি দরকার হচ্ছে রাস্তাগুলোকে প্রশস্ত করা, রাস্তাগুলোর মাঝে ডিভাইডার সৃষ্টি করা, যাতে এখানে দুর্ঘটনা হ্রাস করা সম্ভব হয়। অথচ এখানে এই রাস্তাটি জাতীয় পার্টির আমলে হুসেন মোহাম্মদ সরকারের সময় এই রাস্তাটি প্রথম নির্মিত হয়, তারপরে অন্যান্য সরকার এটি সংস্কার করেছে, কিন্তু এইটিকে কেউ প্রশস্ত করার জন্য দায়িত্ব নেয়নি। বা মাঝখানে ডিভাইডার দিলে যে এর যে দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, বা যেখানে যেখানে দুর্ঘটনা প্রবণ জায়গা, সেই জায়গাগুলোকে আরো বেশি প্রশস্ত করে সেখানে ট্রাফিক সিস্টেম অথবা সেখানে আপনার রাস্তার গতিরোধক বা অন্য যে যে সুযোগ সুবিধাগুলো সৃষ্টি করলে দুর্ঘটনা এড়ানো যায়, সেগুলো কিন্তু এখনো সৃষ্টি হয়নি। আজকে আমি গিয়েছিলাম মোংলা বন্দরে, আজকে গিয়েও দেখেছি যে সেখানে অনেক জায়গায় চলাচলের অনুপযুক্ত। মোংলা বন্দরের ভিতরে যে রাস্তাটি আছে পোর্ট এরিয়ার মধ্যে, সেই রাস্তাটি তো টোটালি একেবারে গ্রামের রাস্তার চেয়েও জঘন্য। আপনি একটা গ্রামের রাস্তায় যদি বাংলাদেশে যান, এখন যে কোনো গ্রামের রাস্তা গিয়ে দেখবেন পিচ ঢালা পথ, খুব সুন্দর একটা দেখার মতো একটা রাস্তাগুলো হয়ে গেছে। একেবারে অজপাড়া গায়ের মধ্যে যেখানে হাঁটু সমান কাদা ছিল, মাজা সমান কাদা ছিল, সেই সব জায়গায় কিন্তু এখন পিচ ঢালা পথ হয়ে গেছে। ওয়ারাজ আজকে মোংলা বন্দরের ভেতরে চলে যান আপনি, যেখানে মোংলা বন্দরের নিজস্ব জায়গায় সেই রাস্তাটি দিয়ে কোনো গাড়ি ঘোড়া এমনকি মানুষ চলাচল করতে পারে না, হাঁটু সমান ধুলোয় ডেবে যাবেন আপনি, চলাচলের অযোগ্য একটি জায়গা। তাহলে বন্দর কর্তৃপক্ষ কি করেছে সেখানে, এতকাল কেন এই অবহেলার শিকার, সেটা আমি ঘুরে ঘুরে সব দেখেছি, এবং সেটি তুলে ধরার জন্য আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি, সরকারের কাছে, মন্ত্রণালয়ের কাছে, সংশ্লিষ্ট প্রত্যেকটা কর্তৃপক্ষের কাছে। মোংলা বন্দরের এই অব্যবস্থাপনা কেন? মোংলা বন্দরে হেক্টর হেক্টর জমি পড়ে আছে অনাবাদি,
অথচ মোংলা বন্দরের যারা চাকুরি করেন তাদের ছেলে মেয়েরা, অসংখ্য ছেলে মেয়েরা বেকার আছে। তাদেরকে সেটি লিজ দিলে তারা সেখানে কিন্তু কৃষি কাজ করতে পারে, বিশেষ করে শাকসবজির চাষ, ফলমূলের চাষ, ওই অঞ্চলের যে ফসলগুলো হয় সেটা চাষ করে তারা স্বাবলম্বী হতে পারে। কিন্তু বছরের পরে বছর সেই জায়গাগুলো ফেলে রাখা হয়েছে, জলাশয়গুলোকে ফেলে রাখা হয়েছে, নদীর পাড়গুলোকে নোংরা করে রাখা হয়েছে, পর্যটন কেন্দ্রে যাওয়ার মতো অযোগ্য জায়গা করে রাখা হয়েছে এবং ইচ্ছা মতো দখল বাণিজ্য করার সুযোগ করে দেওয়া হয়েছে। কেন? আমাদের দেশ, আমরা কেন সেখানে সুশৃঙ্খল ভাবে পর্যটন কেন্দ্র গড়ে করতে পারছি না? মানে মোংলা বন্দরের, মোংলায় শেষ আপনি যখন পৌঁছাবেন ওখান থেকে মাত্র 2 কিলোমিটার পরেই, 1 কিলোমিটার পরেই আপনি দেখবেন সুন্দরবন। তাহলে এখানে আরো কিছু পর্যটন কেন্দ্র গড়ে তুলে সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিরাট সুযোগ ছিল আমাদের, এখনো আছে, কিন্তু সেটা গড়ে উঠছে না কেন? কোথায় বাধা আমাদের? তাহলে এই যে কাজগুলো, এই কাজগুলো কে করবে? আমরা কথা বলছি না, এই এলাকার জনগণ কথা বলছে না, এখানে ভালো জনপ্রতিনিধি নেই। যারা ছিল তারা হয় সরকারি চাটুকারি করেছে, রাজনৈতিক প্রভাবে তারা কথা বলতে সাহস পায়নি, নিজের আখের গুছিয়েছে, যার জন্য এটার দৃশ্যত উন্নয়ন হয়নি। অনেক ইপিজেড গড়ে উঠেছে, আমি মোংলা বন্দর ওখানে দেখেছি, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ওখানে গড়ে উঠেছে, অনেক ভালো ভালো বড় বড় কোম্পানি গড়ে উঠেছে, কিন্তু অব্যবস্থাপনা রয়ে গেছে, সিস্টেম ডেভেলপ হয়নি। এই সিস্টেম ডেভেলপ না হওয়ার কারণে আমাদের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ একটি বন্দর সেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে, তার বিশাল আয় রোজগারের জন্য, রাজস্ব আয়ের জন্য, যেটা জাতীয় খাতেও আমাদের সংযুক্ত হতে পারত, সেই সুযোগ হারাচ্ছে। এটা কি কাম্য? এই বন্দরটি আমাদের না? কেন আপনারা বিমাতা সুলভ আচরণ করেন মোংলা বন্দরের সাথে? যারা চট্টগ্রামের বাসিন্দা, যারা অন্য এলাকার বাসিন্দা, মোংলা বন্দরের গুরুত্ব কেন উপলব্ধি করেন না? আপনারা তো এই বন্দর দিয়ে ব্যবসা করেন, অনেকে কোটি কোটি টাকার ব্যবসা করেন এখানে, কেন এটার প্রতি আপনারা দৃষ্টি দেন না? কেন সরকার দৃষ্টি দেয় না? কোনো সরকারি দৃষ্টি দেয় না এখানে? কেন এই বিমানবন্দরটি চালু হচ্ছে না? কেন এই রাস্তাগুলোর উন্নয়ন হচ্ছে না? অনেক কেন আছে, সেই কেনর জবাব কে দেবে? এই অঞ্চলের মানুষ কি ট্যাক্স খাজনা অন্য অঞ্চলের চেয়ে কম দেয়? অন্য অঞ্চলের মানুষ কি এই অঞ্চলের চেয়ে বেশি দেয়? দেয় না। তাহলে কেন বৈষম্য শিকার আমরা? যে বৈষম্যের কারণে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশের জন্ম হলো, সেই বৈষম্যের কারণে দক্ষিণবঙ্গকে একসময় আপনারা বিচ্ছিন্ন করতে বাধ্য করবেন? আমরা জানি না। আমরা এই দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে মনে প্রাণে আমরা ধরে রাখতে চাই, কিন্তু এই অবহেলা যদি দীর্ঘদিন থাকে, এই দক্ষিণবঙ্গের মানুষরা কিন্তু একসময় সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে, মুখ ফিরিয়ে নেবে, এবং এই অবহেলার কারণেই কিন্তু একটা দেশ আস্তে 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 খণ্ডিত হয়ে যায়, যেটা আমাদের কোনোভাবেই কাম্য নয়। এটাকে আমরা প্রত্যাশা করি না, সমর্থনও করি না কোনোভাবেই। তাই যারা বিবেকবান, যারা এদেশের সচেতন নাগরিক এবং আগামী প্রজন্ম, তোমরা যারা আগামী প্রজন্ম এই দেশটাকে একটা উন্নত রাষ্ট্র হিসাবে দেখতে চাও, গড়তে চাও, তোমাদেরকে এই ব্যাপারে সরব হতে হবে, সোচ্চার হতে হবে, রাস্তায় নামতে হবে, আন্দোলন করতে হবে, দাবি তুলে ধরতে হবে। তা না হলে কিন্তু এটি এই অবস্থায় থাকবে, এর কোনো পরিবর্তন ঘটবে না। আর এটি হবে আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের, লজ্জার। তার কারণ এখানে সার্ভিসগুলো ঠিক মতো না পেলে একসময় এই বন্দরকেই পরিত্যাগ করে বন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাবে আন্তর্জাতিক বিভিন্ন রকম সংস্থাগুলো এবং আমদানি রপ্তানি কারকরা, যা আমরা প্রত্যাশা করি না। তো আজকে আমরা যে এরপরে আপনাদের যে কন্টেন্টগুলো দেখাবো, সেখানে আপনারা দেখবেন আমি যে বক্তব্যগুলো রাখলাম এর সাথে বাস্তবিকতার কতখানি মিল আছে। সবাইকে আহ্বান করছি আমাদের পরবর্তী কন্টেন্টগুলো দেখার জন্য ধারাবাহিকভাবে। সবার সুস্বাস্থ্য, কল্যাণ, সুমতি কামনা করছি। ধন্যবাদ।